আচ্ছা, এবার যদি আমরা ৮ নম্বর প্রশ্নে আসি, কোষ ঝিল্লির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এটা অলরেডি প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ডে ২০২৩ সালে। আমাদের খেয়াল করতে হবে যে বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু থেকে প্রতি বছর কোশ্চেন আসতে পারে। কারণ ২০২৩ সালে অলরেডি পড়ছে, তাহলে এটা ঢাকা বোর্ডে পড়ছে, এটা কিন্তু অন্য বোর্ডে পড়তে পারে, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, প্রশ্নে ফিরে আসি, কোষ ঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? এই প্রশ্ন যদি আমাকে সলভ করতে হয় তাহলে আমাকে কোষ ঝিল্লি সম্পর্কে জানতে হবে। আমরা জানি কোষ ঝিল্লি মানে হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই সেটা কি হবে বলতো, স্থিতিস্থাপক কিন্তু অভেদ্য, যেটাকে আমরা বলি অভেদ্য না বলে আরো ক্লিয়ারলি বলতে গেলে বলতে হবে বৈষম্য ভেদ্য। ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্ট আমরা একটু খেয়াল করি, দেখি এর আছে কিনা। আমরা প্রথমে দেখতেছি ভেদ্য আছে, তার মানে অবশ্যই পয়েন্টটা কিন্তু ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ কোষ ঝিল্লির ক্ষেত্রে এটা হবে বৈষম্য ভেদ্য। ঠিক আছে, তাহলে ক্লিয়ার করে দিই, এটা হবে বৈষম্য ভেদ্য। আচ্ছা, এরপরে কি আছে বলতো? এরপরে আছে সাইটোপ্লাজম। অবশ্যই কোষ ঝিল্লির উপাদান সাইটোপ্লাজম নয়, কারণ কি একটু আগের যে প্রশ্নটা আমরা সলভ করেছি বা কতদিন যে ভিডিওটা আপলোড করছি সেখানে তোমরা খেয়াল করছো যে একটা প্রোটোপ্লাজমের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে সাধারণত কোষ ঝিল্লি, যেটাকে আমরা বলি কোষ ঝিল্লি, আর একটা সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজম অবশ্যই কি আলাদা পার্ট ছিল, তো এটাও হবে না, এটাও হবে না। গতে চলে আসো প্লাজমোডেজমা যুক্ত। এই প্রশ্নটা কোথায় পাবা? প্লাজমোডেজমা যুক্ত থাকে যখন কোষ প্রাচীরের, যেটা উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর ছিল, ওই কোষ প্রাচীর এর দুইটা কোষ যে নালিকার মধ্যে মাধ্যমে সংযোগ রক্ষা করে তার নাম বলছিলাম আমরা প্লাজমোডেজমা। সো এটা आंसर হবে না। তাহলে লাস্ট आंसर কোনটা দেখো, অবশ্যই আমি বলেছিলাম প্রথমে স্থিতিস্থাপক, এই কথাটা খেয়াল রাখতে হবে। এরপর আসো আমরা ৯ নম্বর প্রশ্নে চলে যাই। আমরা ৯ নম্বর প্রশ্নে গেলে দেখতে পাচ্ছি যে আছে প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? এই পয়েন্টটা একটু খেয়াল করে দেখো, প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? আগে প্রশ্ন বুঝতে হবে। মনে রাখো, ফ্লুইড মোজাইক মডেল কিন্তু গঠনটা হইছে কিন্তু প্লাজমা মেমব্রেন অথবা কোষ ঝিল্লির গঠনের উপর ডিপেন্ড করে। আবার বলি, ফ্লুইড মোজাইক মডেল আর তৈরি হয়েছে, অর্থাৎ আইসবার্গ মডেল যেটাকে আমরা বলতেছি হিমশৈল মডেল, সবগুলো মডেল কিন্তু তৈরি হয়েছে কিসের উপর ডিপেন্ড করে বলতো? এই প্লাজমা মেমব্রেনের গঠনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ অ্যাজ ইউজুয়ালি বলতে গেলে একটা প্লাজমা মেমব্রেনে কি কি জিনিস আছে বা সেই জিনিসটা কিভাবে গঠন হয়েছে টোটালি ব্যাখ্যা করতে হলে যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই ফ্লুইড মোজাইক মডেল। তাহলে এক কথায় ফ্লুইড মোজাইক মডেল গঠনটা মূলত কার? এই প্লাজমা মেমব্রেনের। ওকে, কার বলতো? এই যে প্লাজমা মেমব্রেনের। এখন আসো আমরা একটু প্রশ্নতে চলে যাই। প্রশ্নটি বলছে কোন অংশটি তরল? এই কোন অংশটি তরল বুঝতে গেলে আগে তোমাকে জানতে হবে একটা ফ্লুইড মোজাইক মডেল আসলে কি কি থাকে। ফ্লুইড মোজাইক মডেলে সাধারণত বিশেষ করে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে লিপিড, আর একটা থাকে কি বলতো? প্রোটিন। একটা লিপিড আর একটা কি থাকে? প্রোটিন থাকে। এর বাদেও আরেকটা জিনিস থাকে, সেই জিনিসটা যদি তোমরা জানো না, সেই জিনিসটা কি জানো? সেই জিনিসটা হচ্ছে কার্বোহাইড্রেট। সেই জিনিসটা কি? কার্বোহাইড্রেট, বা যেটাকে আমরা কি বলি বলতো? যেটাকে আমরা শর্করা বলে থাকি। ওকে, এখন আসো কোন অংশটি তরল? এই জিনিসটা বুঝতে গেলে কি করতে হবে বলতো? এইটা একটু মাথা ঘামানো প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখো বোর্ডে এসছে, কিন্তু এই যে সামান্য এইচএসসি পরীক্ষা হইলেও কতটা ডিপলি কোশ্চেন এগুলা। একটু তোমাদেরকে বলি, সাধারণত আমরা বলেছিলাম যে উপরে থাকে লিপিড, নিচেও থাকে লিপিড, মাঝখানে থাকে প্রোটিন। লিপিড এর মাঝখানে প্রোটিনগুলো ভাসতে থাকে, আবার বলি লিপিডের মাঝখানে প্রোটিনগুলো ভাসতে থাকে। এই পয়েন্টটা যদি একটু ক্যাচ করে থাকো, কার মধ্যে ভাসতেছে? লিপিডের মধ্যে ভাসতেছে। তার মানে অবশ্যই কি বলতো, যদি সেটা পানি না হইতো, তরল পদার্থ না হইতো, তাহলে কি প্রোটিন ভাসতে পারতো? না, ভাসতে পারতো না। তাহলে এই জায়গা থেকে কিন্তু তুমি অলরেডি অ্যান্সার করতে পারো যে অবশ্যই কোন অংশটি তরল? লিপিড অংশটি তরল। এরপরে আমি যে ব্যাখ্যাটা দিব, এটা বাংলাদেশের কেউ দেয় নাই, আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ দেয় নাই। এই প্রশ্নের ব্যাখ্যাটা কেউ এইভাবে ব্যাখ্যা করতে পারবে না, কারণ আমি অনেক ডিপলি আর ডিটেইলস ঘেটে তারপর অ্যান্সারটা বের করছি। খেয়াল করো তো, তোমরা পড়েছিলে ফ্লুইড মোজাইক মডেলে দুইটা পয়েন্ট থাকে, একটা মাথা আর একটা লেজ। কার মাথার লেজ? অর্থাৎ লিপিডের দুইটা অংশ, একটা মাথা আর একটা কি থাকে? লেজ থাকে। এই মাথার অংশটাকে আমরা বলছিলাম, একটাকে বলতেছিলাম আমরা কি পানিগ্রাহী, আর একটা কি বলছিলাম? পানি ত্যাগী। তাহলে পানিগ্রাহী, পানি ত্যাগী
এই পয়েন্টটা কখন আসে বলতো, যে জিনিসটা তরল পদার্থ হইলেই তখন তো তুমি বলতে পারবা, তাই না? তাহলে অবশ্যই সেই জিনিসটা ব্যাখ্যা করেছিলাম কোনটা, লিপিডের ক্ষেত্রে, যে লিপিডের মাথার যে পয়েন্টটা ছিল এটা হচ্ছে পানিগ্রাহী আর লেজটা কি পানিত্যাগী। তাহলে এই পয়েন্টটা একটু খেয়াল করতে পারলেই অবশ্যই অ্যান্সার করতে পারতে। আর বাকি তিনটা অপশন আমার দেখার প্রয়োজন নাই, আমি অলরেডি ডিটেলস ব্যাখ্যা করেছি। তারপর প্রোটিন কি, প্রোটিন হচ্ছে এই তরল পদার্থের মধ্যে ছিল কিন্তু সে তরল পদার্থ না। কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেটও থাকতে পারে বাট তরল অংশ হিসেবে থাকবে না, এনজাইম ওটা অন্য কথা। সো অ্যাজ ইউজুয়ালি এই প্রশ্নটার ব্যাখ্যাটা তোমরা ইজিলি বুঝতে পারো। চলে যাই আমরা 10 নম্বরে, গ্লাইকোকালিক্স গঠিত হয় কোন প্রকার উপাদান দিয়ে। এটাও কিন্তু একটা অন্য গুরুত্বপূর্ণ অন্য একটা ক্যাটাগরির কোশ্চেন, একটু বোঝার প্রশ্ন। গ্লাইকোকালিক্স কখন হয় জানো, আর কোথায় থাকে? আচ্ছা আমি একটু যদি ডিপলি তোমাদেরকে বলতে চাই, এই গ্লাইকোক্যালিক্সও কিন্তু ছিল সেই ঘুরে ফিরে একই পয়েন্ট আমাদের, কোনটা বলো তো? ওই যে একটু আগে যেটা বললাম ফ্লুইড মোজাইক মডেলে। ফ্লুইড মোজাইক মডেলে আমি একটু তোমাকে ব্যাখ্যা করে দেখাই। প্রথমত গ্লাইকোক্যালিক্স হবে যখন গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এই দুইটা জিনিস একসাথে হবে। গ্লাইকোলিপিড প্লাস গ্লাইকোপ্রোটিন যখন একসাথে হবে তখন সেটাকে আমরা কি বলবো বলতো, গ্লাইকোক্যালিক্স। তখন সেটাকে আমরা কি বলবো, গ্লাইকোক্যালিক্স। তাহলে আবার বলি, গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন একসাথে মিলে কি তৈরি করবে, গ্লাইকোক্যালিক্স। তাহলে খুঁজে বের করে এখানে आंसर কোনটা, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন প্রথমে আমরা পেয়েছি, অর্থাৎ आंसर হবে ক। এখন অনেক সময় পরীক্ষায় এটাও দিয়ে দিতে পারে গ্লাইকোলিপিড কি। যখন মনে রাখবা যে ফসফোলিপিড ছিল কিন্তু আমাদের কিসে বলতো, এই ফ্লুইড মোজাইক মডেলে ফসফোলিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত হয়, ফসফোলিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি কি বলতো, গ্লাইকোলিপিড। আর গ্লাইকোপ্রোটিন কখন হয়, যখন কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। তাহলে এটা থেকে কিন্তু আরো দুইটা आंसर করতে পারবা তুমি পরীক্ষা আসলে, গ্লাইকোপ্রোটিন কি, গ্লাইকোলিপিড কি। আর ডাইরেক্টলি তো গ্লাইকোক্যালিক্স বললাম, যখন গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন একসাথে যুক্ত হবে তখন সেটাকে বলি গ্লাইকোক্যালিক্স। গুড, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আসো 11 নম্বর প্রশ্নে, প্লাজমা মেমব্রেনের খাঁজ সৃষ্টির জন্য দায়ী কোনটি? প্লাজমা মেমব্রেনের খাঁজ, মনে রাখবা আমাদের বডিতে কোন একটা অংশের যদি প্রোটিন নিয়ে ব্যাখ্যা করতে বলে, পেশির প্রোটিন হোক, অঙ্গের প্রোটিন হোক, এই প্রোটিন ক্ষেত্রে দুইটা প্রোটিন শুধুমাত্র কাজ করে। একটা প্রোটিনের নাম হচ্ছে অ্যাক্টিন আর একটা নাম মায়োসিন। একটা নাম কি বলতো, অ্যাক্টিন আর একটা নাম হচ্ছে মায়োসিন। তাহলে খুঁজে বের করো কোথায় অ্যাক্টিন এবং মায়োসিন আছে। তাহলে খুঁজে বের করে আমরা দেখতেছি অ্যাজ ইউজুয়ালি ক নম্বরে আছে আমাদের অ্যাক্টিন এবং মায়োসিন। এটাও কিন্তু স্লেট বোর্ড 2022 সালে এসেছে, তার মানে রিসেন্ট প্রশ্ন এগুলো। তাহলে কতটি ইম্পর্টেন্ট এবার বুঝতে পারো এখান থেকে। আচ্ছা চলো এরপরে আমরা দেখি কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু, মানে সাইটোপ্লাজমে মানে নাই বলতে নির্জীব থাকে সাধারণত, ঠিক আছে? আমরা একটু আগে পড়েছিলাম আমরা যে সাইটোপ্লাজমের যতগুলো অঙ্গাণু আছে আমাদের সবগুলো অঙ্গাণু সাধারণত কার ভিতরে থাকে, সাইটোপ্লাজমের ভিতরে থাকে। তাহলে অবশ্যই রাইবোজোম সাইটোপ্লাজমের অংশ, লাইসোজোম সাইটোপ্লাজমের অংশ, প্লাস্টিডিও সাইটোপ্লাজমের অংশ। কিন্তু নির্জীব বস্তু হিসেবে কোনটা থাকবে তাহলে? অবশ্যই যেটা আমাদের গ নম্বর অ্যানসার, অর্থাৎ এনজাইম। যেটা আমাদের কোনটা বলতেছি বলতো, যেটাকে আমরা বলতেছি এনজাইম। ওকে ডান, তাহলে আমাদের অ্যানসার হবে কোনটা, গ। ওকে এরপরে আসো আমাদের 13 নম্বর প্রশ্নে চলে যাই। 13 নম্বর প্রশ্ন হচ্ছে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? মনে রাখবা পিএইচ রক্ষা করে সাধারণত আমাদের অ্যাজ ইউজুয়ালি যে পয়েন্টটা থাকবে অবশ্যই কোষ গহ্বর। কোষ গহ্বর জিনিসটাই আমাদের কেবলমাত্র কি রক্ষা করতে পারে, পিএইচ রক্ষা করতে পারে। অন্যান্য অংশগুলোকে পিএইচ সাধারণত অ্যাজ ইউজুয়ালি এদিক ওদিক করে, পয়েন্ট বেশি বা কম করতে পারে, বাট নিয়ন্ত্রণ করবে টোটালি কোষ গহ্বর। তাহলে অ্যান্সার খুঁজে বের করো কোথায় কোষ গহ্বর আছে। কোষ গহ্বরের পয়েন্টটা খ নম্বরে আছে, তাহলে অ্যান্সার হবে খ নম্বর। এখান থেকে একটা পয়েন্ট লিখে রাখি, বারবার পরীক্ষায় আসে, কোষ গহ্বরের আবরণের নাম দিয়ে দেয়। মনে রাখো কোষ গহ্বরের আবরণের নাম হচ্ছে কোষ গহ্বরের, অর্থাৎ কোষ গহ্বরের আবরণ হচ্ছে কোনটা বলতো, কোষ গহ্বরের আবরণের নাম হচ্ছে টনোপ্লাস্ট। এই পয়েন্টটা একটু খেয়াল করতে হবে তোমাদের। ওকে টনোপ্লাস্ট, ডান। এরপরে চলে আসো আমাদের 14 নম্বর প্রশ্নে চলে যায়, রাইবোজোম নাম কে প্রস্তাব করেন? রাইবোজোম আবিষ্কার করেন অ্যালবার্ট ক্লড, কিন্তু রাইবোজোম নামকরণ করেন কিন্তু অন্য কেউ। সেটাকে, সেটা অবশ্যই হচ্ছে রিচার্ড বি রবার্টস। তাহলে आंसर হবে কোনটা বলতো, রিচার্ড বি রবার্টস। বাট 90% স্টুডেন্ট ভুল করে থাকবে এখানে, যে এই প্রশ্নটা आंसर করে ফেলবে অ্যালবার্ট ক্লড, কিন্তু অ্যালবার্ট ক্লড আবিষ্কার করছে রাইবোজোম, নামকরণ করছে রিচার্ড বি রবার্টস। এটা হচ্ছে যশোর বোর্ড 2022 সালে। যশোর বোর্ডের প্রশ্ন সবসময় একটু ঘোরানো হয়, কেন দেখো এই ধরনের প্রশ্ন সাধারণত তোমাদের এই সিরিজে আসার কথা না,
কিন্তু অলরেডি দিয়ে দিছে। তো যেহেতু দিয়ে দিলে কোনো কিছু করার নাই, এইভাবে তোমাকে জানতে হবে। আমি একটু যদি ক্লিয়ার করে দিই, এখানে অ্যালবার্ট ক্লড নিয়ে তোমাদের বললাম, রাইবোজোম আবিষ্কার করে। রবার্টস কি করে, এটার নাম প্রস্তাব করে ক্রিশ্চিয়ান দা দুবে, যেটা ঘ নম্বর আছে, তিনি ক্রিশ্চিয়ান দা দুবে কি আবিষ্কার করে জানো? ক্রিশ্চিয়ান দা দুবে আবিষ্কার করে হচ্ছে লাইসোজোম। কোনটা আবিষ্কার করে বলতো? লাইসোজোম। তাহলে আমি একটু লিখে দিই, ক্রিশ্চিয়ান দা দুবে হচ্ছে লাইসোজোম আবিষ্কার করে। পয়েন্টগুলো সম্পূর্ণ নোট করে রাখলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার এইচএসসি তে কোনো কোশ্চেনই তোমাকে কেউ বাধাইতে পারবে না। চলে যাই আমরা এইচটিএস রাইবোজোমের উপ এককগুলো কোনটি। এই উপ এককগুলো কোনটি জানতে হলে অবশ্যই আমাদের আরো ভিডিও করে রেখেছি আমরা, সেখানে অবশ্যই জানবে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।